প্রথম বিষয় হচ্ছে যখনই তর্ক শুরু হয় না, মানুষ আমাকে মনে করিয়ে দেয় যে আমি একজন ডিবেটার। তাহলে আমি যদি বিতর্কই করতে আসি, আলোচনাই করতে আসি, আমি তো বিতর্কই করব। এবং বিতর্ক যদি আমি করতে নেই, মনে করেন মেসি খেলছে, মেসিকে সবাই মনে করিয়ে দিচ্ছে উনি একজন ফুটবলার, এটা বললে তো হবে না। এটা একটা অহেতুক, এটা হচ্ছে এক ধরনের কুটো কৌশল। মানে আপনি তো ডিবেটার, এই জন্য আপনার কথাবার্তা মনে একটুখানি বেশি যৌক্তিক হয়ে যাচ্ছে। ব্যাপারটা সেরকম না। জি, সংস্কার অন্তর্বর্তী সরকারের এজেন্ডা ছিল না। তাহলে সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের এজেন্ডা কি ছিল? অন্তর্বর্তী সরকারের প্রধান একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শোনেন, ওকে, দায়িত্ব আর এজেন্ডার মধ্যে তফাৎ আছে। আচ্ছা, খুব ভালো কথা। আপনি বলেন, আমি তো আপনাকে ধারাবাহিক এজেন্ডার দায়িত্ব, রেসপন্সিবিলিটির মধ্যে তফাৎ আছে। আসেন, উনি নিজে বলেছেন ওনার তিনটা এজেন্ডা। এই যে দেখেন, বলুন দেখেন, উনি নিজের মুখে বলেছেন ওনার তিনটা এজেন্ডা: বিচার, সংস্কার, নির্বাচন। সংস্কারকে আবার উনি বলেছেন ছোট সংস্কার, মেজো সংস্কার, বড় সংস্কার। ছোট সংস্কার হইলে 6 মাস পরে নির্বাচন, মেজো সংস্কার হইলে 12 মাস পরে নির্বাচন, বড় সংস্কার হইলে হচ্ছে 18 মাস পরে নির্বাচন। আর জাতির ভালো চাইলে উনি 50 বছর থাকবেন। এইবার আসেন, যে সরকারের এজেন্ডা সংস্কার না, সেই সরকারের হাতে ওনারা সংস্কারের মধ্যস্থতার ভার তুলে দিয়েছেন। মনে করেন আমার ভালো লাগে আম খাইতে, আর ওনারা আমাকে দিচ্ছেন লিচু ভাগ করতে। ব্যাপারটা কি এইরকম? তাহলে যার এজেন্ডা সংস্কার না, তাহলে অন্তর্বর্তী সরকার আসছিল কি করতে? অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে। অনেকক্ষণ শুনে না, হাবিব ভাইকে শুনে আকন ভাইকে শুনবো, এরপর আবার শুনবো। যে হাবিব ভাই আসতে চাই, এই যে দোষারোপের মধ্য দিয়ে বিএনপি সবাইকে নিয়ে দেশ কিংবা সমাজকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, তার যে রাজনৈতিক অভিপ্রায় আমরা শুনছি, দেখছি, আপনি তার কিছু আলোচনা বলছিলেন। সেই জায়গাতে মাহফুজ ভাই কিন্তু আবার ভিন্ন প্রস্তাব আনছেন যে সরকার দেশকে কতটা সঠিকভাবে পরিচালনা করতে পারছে। আচ্ছা, আমরা এই যে আলোচনাগুলি করছি সংস্কার এইটা নিয়ে দেশের মানুষের কোন উপকারটা হচ্ছে বলুন তো? এখানে আমার কৃষকের কথা আসতেছে, শ্রমিকের কথা আসতেছে, ছাত্রদের কথা আসতেছে, বেকারদের কথা আসতেছে, ওই যে গার্মেন্টস শিল্পের সংকটের কথা কি আসতেছে, দেশ কিভাবে চলছে সেভাবে কি আসতেছে? আবার কোথায় নিচ্ছে দেশটাকে? কোথায় নিচ্ছে বলুন তো? এখানে একটা জিনিস দেখেন, বলুন, যে আমার আব্দুল নূর তুষার যে কথাটা বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী, উনি বিদেশ থেকে আসতেন, এসে রাষ্ট্রপতির সাথে দেখা করতেন। শেষের দিকে এসে মানে দেখা বন্ধ করে দিয়েছিল। এবং ওই বিদেশ থেকে এসে ওই কথা বলার কারণে সাংবাদিকদের ফারজানার উপর প্রশ্ন এবং প্রবাস আমিনের সম্পর্কে প্রশ্নের কারণে কিন্তু আগুনটা জ্বলে গেল। দেখা কেন করবে? যে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী পা ধরে সালাম করতে, তার সাথে কি দেখা করবে? আগে করেছে। আচ্ছা, আগে তো করেছে, সালাম করার আগে রাষ্ট্রপতি বানানোর না আগে। না, রাষ্ট্রপতি হওয়ার পরেও করেছে। এটা রীতি, এটা নীতি, এটাই হলো শিষ্টাচার। কিন্তু অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা কিন্তু দেখা করে নাই। এটাই একটা বড় ধরনের একটা কি বলে এটারে অডাসিটি বলবেন। রাষ্ট্রপতি তো আমরা মানে না, রাষ্ট্রপতি আমরা চাই না। যদি না মানেন তাহলে শপথ নিলেন কেন? আপনারা তো শপথ নিয়েছেন। এই জায়গায় তো কথা, শুনেন, আমার কথাটা বলবেন না। রাষ্ট্রপতি হাবিব ভাই একটু শুনে, হাবিব ভাই একটু শুনে। জি, আমি তো যে রাষ্ট্রপতির আদেশে গণভোট হয়েছে। রাশেদ ভাই একটু হাবিব ভাইকে শুনে। আমি তো কারোর সাথে কথা বলি আদেশে গণভোট হয়েছে। আমি যে কারোর সঙ্গে কথা বলেছি না, আপনি বলেন, এখানে সবাইকে আপনার কথা শোনার জন্য অনুরোধ করছি। বুঝতে হবে, রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, আবার বলে রাষ্ট্রপতিকে মানি না। এই যে বারবার বলা হচ্ছে যে আমাদের সময় আমরা অ্যাটর্নি জেনারেল নিয়েছি, আমরা পুলিশের আইজিপি নিয়েছি, আমরা বিভিন্ন বিষয় শিক্ষক ভাইস চ্যান্সেলর নিয়েছি, নিবে কারা? তারা তো উপদেষ্টা নিয়েছে। আরে নিবে কারা? তাদেরকে সেই জায়গায় লোক ছিল, দেওয়ার মতো লোক ছিল, যাবে সেখানে, দিবে সেখানে। তার চেয়ে তাদের বড় জিনিস নিয়েছে তো। আপনি ভাগের ভাগ পড়ছে, 2টা ছাগল, 2টা গরু, 2টা মোষ, 5টা মুরগি, 2টা কবুতর আপনি নিলেন। আমি নিলাম হাতি, সবগুলো মিলে গিয়ে হাতির সমান ওজন হবে, হাতির সমান দাম হবে। তাহলে আপনারা এনসিপি কে অভিযোগ করেন, আহারে হাতির সমান দাম হবে। তো ওনারা 3 জন উপদেষ্টা নিলেন, কি বলেন? সারা বাংলাদেশ যদি নিয়ে নেয়, পুরো উপদেষ্টা পরিষদই তো বাদ দাও, ওইটা বাদ দিলাম, হ্যাঁ 3 জন তো নিল। এই 3 জন নেওয়ার পরে আর সব বাংলাদেশ যদি নিয়ে যায় বিএনপি, তাতে তো সমান হয় না, হাতির মতো হয় না। এরপরও তারা এই কথা যখন বলে তখন কেমন লাগে, তখন কি বলতে চায়। আবার আমার রাশেদের বিরুদ্ধে একটা অভিযোগে নিয়ে আসলো। ডাক্তার শফিকুর রহমান সাহেব কোন দল করতেন? গোলাম পরোয়ার সাহেব কোন দল করতেন? আব্দুল মোহাম্মদ তাহের কোন দল করতেন? বলেন তো, কেউ তো ছাত্র শিবির করেনি। এখন দল পরিবর্তন করতেই পারে মানুষ, তো সময়ের আব্দুল মোহাম্মদ তাহের শিবির করে না।
না না, এটা তো আগে হতেই কোনটা পারে। করতেন? জি, হতেই পারে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, আমি কখন গিয়েছি, যখন বিএনপি বিরোধী দল, তখন বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, ম্যাডাম খালেদা জিয়া 3বার নিয়ে গেছেন কথা বলার জন্য, একবার আটকে রেখেছিলেন রেড লাইট জ্বালিয়ে, তোমাকে যোগদান করে যেতে হবে। আমি বলছি না, আমি ক্ষমতা আসেন বিএনপি জয়েন ক্ষমতা করবো না। আমি জয়েন করেছিলাম বিএনপি যখন ক্ষমতা ছিল তখন। জি। এখন কথা হলো, আমি বলি অন্তর্বর্তীকরণ সরকারের যে সমস্ত কর্মকাণ্ডগুলি, এখন আমরা যেহেতু সেই সরকারকে সবাই না, সেই মেনে সমালোচনা নিয়েছিলাম, তো আছে। জি, বলুন। মেনে নিয়েছিলাম, শত সমালোচনা থাকা সত্ত্বেও, কিন্তু আমরা এটুকু আর বলি, অন্তর্বর্তী সরকারের দায়িত্বটা কি ছিল? প্রথম দায়িত্ব ছিল দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাওয়া, এই তো তারা দিতে চান নাই। আমাদের সাংবাদিকদের মধ্যে আমি যাকে সম্মান করতাম, একটা নাম কি হলো, লাল গোলাপের শফিকুর রহমান। শফিকুর রহমান, শফিকুর রহমান, হ্যাঁ। ওনাকে যখন কারাগারে আটকালো, তখন ওই ফ্যাসিস্ট আমরা যে ভাষায় আমি কথা বলেছি টক শোতে গিয়ে, সেই শফিকুর রহমান যখন বললেন ইউনূস সাহেব 4 বছর কেন, 10 বছর কেন, 16 বছর কেন, আজীবন ক্ষমতা থাকবেন, তখন আমি একটা শফিকুর রহমানকে বলেছিলাম যে আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা যা ছিল সব প্রত্যাহার করে নিলাম। মানুষ দূর থেকেই সুন্দর, না না, আমি প্রত্যাহার করে নিলাম, প্রত্যাহার করে। কারণ আপনি বলতে পারেন না, এটা অগণতান্ত্রিক কথা। এবং প্রধান উপদেষ্টা সাহেব নিজেও বলেছেন তো এই সমস্ত কথাগুলো বলতে গেলে মানুষ নির্বাচন চায় না, বারবার চায় এই সমস্ত কথাগুলো। জি। এখন এখন এইটা বলেন যে আমার কথা হলো, মানে বিরোধী দল, সংসদীয় আমার বিরোধী দল, কথা হলো জামাত তারা এবং যেটা এনসিপি বললো, সহ 11 দল আরে বলছে বাবারে, আমার যে তো- আন্দোলন করে সংস্কার আমি তো আদায় করবে। কেবল- আমি তো কেবল- হাবিব ভাই তারা যে বলছে যে আন্দোলন করে সংস্কার আদায় করবে, সেটা পারবে কিনা এটা বলুন। আচ্ছা আমাকে দেখলেন, আমি কেবল জন্মগ্রহণ করলাম, জি। আমাকে এখনই অলিম্পিকে নিয়ে যাচ্ছেন যে তুমি একটা দৌড়ায় ফার্স্ট হতে পারছো না কেন, এটা হবে? আমার সরকারের বয়স 11 দিনের দিন আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি, হাত পা বাঁধা অবস্থায়, জি, চেষ্টা করতেছি। জি, এবং দেখেন জি। তারেক রহমান এই যে বাজেটে আপনার মদ এবং উপর সিগারেটের দাম বাড়ছে না, এটাও তো একটা বিরাট ধরনের একটা ঘটনা। এটা দাম পজিটিভ দিক না, থাকে পজিটিভ দিক না, এত করে এই করতেছেন, মানে সংস্কার করতেছেন, এটা কি সংস্কার না? আমার দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য, সুখে রাখার জন্য, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা অব্যাহত রাখার জন্য যা যা করার দরকার, আমার দল, আমাদের দলের চেয়ারম্যান, মানে বিএনপি তা করছে সেটাই বলছেন। এবং জি। দেখেন কত সুন্দরভাবে আমার ভাই ফরিদুল বলল যে হ্যাঁ বলেছেন যে আমাদের তেল সংকটের কারণে আমাদের এক সংসদীয় কমিটি হওয়া দরকার, ভালো গ্রহণ করেছে। এবং দেখেন তারপরে দাবি করে না, কিন্তু আবার আপনার ভাই আশরাফ আলী আকন ভাই তো বললো যে আসলে এটা মোটা দাগে কিছুই হবে না। না না, সাথে সাথে ওনারা দাবি করলেন যে আমার সমান সংখ্যক সদস্য থাকতে হবে, ওয়েলকাম জানালো, ঠিক আছে। হন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেখেন জিতার পর তো ওনার মেজরিটির পর প্রত্যেকের বাদ এনসিপির কাছে গিয়েছে, জি। জামাতের কাছে গিয়েছে, ওনার একটা উদ্দেশ্য আছে, একটা সৎ ভাবে দেশটাকে সামনে এগিয়ে সবাইকে গিয়ে তো মন জয় করতে পারছে না, পারছেন। এখন তারা যদি এইগুলি করে, একটা জিনিস মনে রাখতে হবে, আমি আজকে বলে গেলাম, বলুন। সেটা হলো এই আমরা যদি এইগুলি নিয়ে কামড়াকামড়ি করি, দেশে যদি কোনো অঘটন কুঘটন ঘটে, পিঠের চামড়া আমাদের কারোরই থাকবে না। এই জন্য আমাদের সবাই একমত হয়ে আস্তে আস্তে সংস্কার করি, ধীরে ধীরে সংস্কার করি, জোরে জোরে করি, যাই করি না কেন, আর দেশটাকে নিয়ে আমাদের মানে এক থাকতে হবে, নিজেদের মধ্যে ঐক্য থাকা। আবার যেন ফ্যাসিস্ট ফিরে না আসে, জি, হাবিব রহমান তাহলে ভাই। পিঠে হাবিব ভাই, করলে হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পড়লেও রাস্তায় গেলে কিন্তু ফিরে নেই।